25 ফেব্রুয়ারি 2009 আনুমানিক সকাল 9টা পিলখানার দরবার হলে এসেছেন বিডিআরের মহাপরিচালক সহ বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। রেওয়াজ অনুযায়ী দরবার হলে অফিসারদের কাছে সরাসরি দাবি দেওয়া ও নালিশ জানাতে পারেন অধীনস্থ সৈনিকরা। সেদিন দরবারের শুরুতেই বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ তার বক্তব্য শুরু করেন। বিডিআর প্রধান বক্তব্য শেষ না করতেই বাহিনীর পোশাক পরিহিত একদল লোক দরবার হলে অতর্কিত হামলা চালায়। সারা দেশ থেকে আসা বিডিআর জওয়ান, জেসিও, এনসিও সহ 2560 জন সদস্যে তখন পরিপূর্ণ ছিল দরবার হল। সকাল 9টার কিছু পর দরবার হলে প্রবেশ করে মঞ্চে বসেন বিডিআর ডিজি শাকিল আহমেদ। সকাল 9:30টার দিকে মহাপরিচালকের বক্তব্য চলার সময় এক সিপাহী মঞ্চে উঠে ডিজি শাকিলের দিকে অস্ত্র তাক করেন। যদিও তাকে সামরিক নিরস্ত্র করতে সক্ষম হয় ঘটনাস্থলে থাকা অন্য অফিসাররা। বিডিআর জওয়ানদের একটি অংশ তখন দরবার হলে ঢুকে মহাপরিচালকের সামনে দাবি দেওয়া নিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। আকস্মিক এরকম পরিস্থিতিতে হতভম্ব হয়ে পড়েন মহাপরিচালক শাকিল। তিনি সবাইকে বারবার শান্ত হবার অনুরোধ জানান এবং ইউনিট প্রধানদের তাদের নিজ নিজ ইউনিট সামাল দেওয়ার নির্দেশ দেন। ততক্ষণে আরেকটি সশস্ত্র গ্রুপ দরবার হলে ঢুকে পড়লে পরিস্থিতি আর ডিজির নিয়ন্ত্রণে থাকেনি। দরবার হলে শুরু হলো গোলাগুলি। দরবারে যোগ দিতে আসা সৈনিক ও জেসিওরা যে যেভাবে পেরেছেন জানলা বা দরজা দিয়ে লাফিয়ে বেরিয়ে গেছেন। তখনও গোটা 40 অফিসার দরবার হলে আটকা। তারা বিক্ষুব্ধ সৈনিকদের শান্ত হতে বলছেন, সেই সঙ্গে দাবি দেওয়ার বিষয়ে আলোচনা অব্যাহত রাখলেন। এরই মধ্যে বিডিআরের পোশাক পরা লাল সবুজ রঙের মুখোশধারী একদল অজ্ঞাত বন্দুকধারী দরবার হল ঘিরে অনবরত গুলি ছুটতে থাকে। দরবারের ভেতরে তখন মুখোশধারী আরেক গ্রুপ অবস্থান করছিল। চারদিকে রটে গেছে পিলখানায় বিডিআর জওয়ানরা বিদ্রোহ করেছেন। পিলখানা গেটের বাইরে থেকেও মনে হয়েছে এটা সাধারণ সৈনিকদেরই বিদ্রোহ, কারণ যারা গুলি ছুড়ছেন এবং ভারী অস্ত্রশস্ত্র নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করছেন তাদের পরনে ছিল বিডিআরেরই ঐতিহ্যবাহী পোশাক। এদের নাক মুখ ছিল লাল সবুজ রঙের কাপড়ে ঢাকা। পিলখানার ভেতরে দরবার হলের অফিসারদের ভাগ্যে ঠিক কী ঘটছে তখনও তা অজানা। সারা বাংলাদেশ যখন পিলখানার প্রকৃত পরিস্থিতি সম্পর্কে অন্ধকারে, তখনই ভারতীয় মিডিয়ায় প্রচার হয় বিডিআর বিদ্রোহে বাহিনীর প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদ নিহত হয়েছেন। 25 তারিখ দুপুরেই ভারতের এনডিটিভি সহ 2টি চ্যানেলে খবর প্রচার করে যে বাংলাদেশে বিডিআর সদর দপ্তরে বিদ্রোহে বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল এবং সেক্টর কমান্ডার কর্নেল মুজিবকে হত্যা করা হয়েছে। ভারতীয় মিডিয়া কি করে বিডিআর প্রধানের নিহত হবার আগাম খবর দিল তা এক বিরাট রহস্য। তাহলে ভারতেই হত্যাকাণ্ডে জড়িত? সম্প্রতি এ বিষয়ে দৈনিক আমার দেশ পত্রিকা একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিডিআর ম্যাসাকারের পরিকল্পনা আগে থেকেই জানতেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জানতেন শেখ পরিবারের আরও কিছু সদস্য যেমন শেখ সেলিম ও তার ভাতিজা ফজলে নূর তাপস, আরও জানতেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক। এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল ভারতীয় বৈদেশিক গোয়েন্দা সংস্থা রয়ের তত্ত্বাবধানে। এজন্য ভারতের প্রশিক্ষিত একটি কিলার গ্রুপকে ঢাকায় আনা হয়েছিল। হত্যাকাণ্ডের দিন ঘটে যাওয়া কিছু ঘটনার নমুনা আমার দেশ পত্রিকার দাবিকে জোরালো সমর্থন করছে। যেমন ভারতীয় পত্রিকায় বিডিআর ডিজি নিহতের আগাম খবর, সে সঙ্গে মুখোশধারী ব্যক্তিদের গুলিবর্ষণের ঘটনা প্রমাণ করে সেদিন আসলে কোনো বিদ্রোহ হয়নি, তৃতীয় কোনো পক্ষের ষড়যন্ত্রে হত্যাকাণ্ড ঘটেছিল। আমার দেশ পত্রিকা বলছে তৃতীয় সেই পক্ষ হলো ভারত। ভারতীয় কিলার গ্রুপের একটি অংশকে খেলোয়াড় হিসাবে বিডিআরের একটি পিকআপে করে এবং আরেকটি অংশকে রোগী সাজিয়ে নম্বরবিহীন অ্যাম্বুলেন্সে করে পিলখানায় ঢোকানো হয়েছিল। প্রথম দিনেই হত্যাকাণ্ড শেষ করে রাতে অ্যাম্বুলেন্স যোগে তারা পিলখানা ত্যাগ করে। এরপর ভারতীয় কিলার গ্রুপটিকে 25 ফেব্রুয়ারি রাতে বিমানের দুবাইগামী ফ্লাইটে তুলে দেওয়া হয়। এজন্য ফ্লাইটটি 2 ঘন্টা বিলম্বে রওনা হয়। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের লোকজন ও কিলার গ্রুপের সদস্যরা ফার্মগেটে অবস্থিত তৎকালীন
তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের হোটেল ইম্পেরিয়াল ব্যবহার করেছে। নাম পরিচয় গোপন রেখে ইম্পেরিয়াল হোটেলে তাদের থাকতে দেওয়া হয়। হত্যাকাণ্ডে ইন্ডিয়া ও শেখ পরিবারের সংশ্লিষ্টতা ঢাকতে সেনাবাহিনীর তদন্ত কমিটি ও জাতীয় তদন্ত কমিটির তদন্ত অসম্পূর্ণ রাখা হয়। ওই তদন্ত কমিটিতে আওয়ামী লীগ নেতাদের সংশ্লিষ্টতার নাম এলেও শেখ হাসিনা তাদের রিপোর্টে অন্তর্ভুক্ত করতে দেননি এবং কমিটিতে এদের জিজ্ঞাসাবাদও করতে দেওয়া হয়নি। বিডিআর হত্যাকাণ্ড যদি স্রেফ ষড়যন্ত্র না হতো তাহলে সেনাবাহিনী ও র্যাবকে পিলখানায় অভিযানের অনুমতি দেওয়া হতো। ঘটনার দিন 10টার মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল র্যাবের একটি টহল দল। এরপর র্যাবের অন্য সদস্যরাও সেখানে আসেন। জানা যায় 350 র্যাব সদস্য পিলখানা ঘিরে অবস্থান নিয়েছিল, কিন্তু পিলখানায় তাদের ঢুকতে দেওয়া হয়নি। মিরপুরে ফায়ারিং রেঞ্জে ছিল 46 ব্রিগেডের একটি আর্টিলারি ইউনিট। এই ইউনিট প্রথমে আসে পিলখানার কাছে, কিন্তু তাদের ঢুকতে দেওয়া হয়নি। র্যাব এবং সেনা অগ্রদলটিকে পিলখানায় ঢুকতে দেওয়া হলে পরিস্থিতি ভিন্ন রকম হতে পারত। হয়তো অফিসাররা বেঁচেও যেতে পারতেন। ভেতরে ডিউটিরত বিডিআর সদস্যদের কাছে যে পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ছিল তার কয়েক গুণ বেশি অস্ত্র ও গোলাবারুদ ছিল সেনাবাহিনী ও র্যাবের তাৎক্ষণিক আসা দল দুটির কাছে, কিন্তু তারা সেদিন পিলখানায় ঢোকার অনুমতি পাননি। তাই কোনোরকম বাধা ছাড়াই 57 জন অফিসার সহ 74 জনকে নির্মমভাবে হত্যা করার সুযোগ পেয়েছিল ষড়যন্ত্রকারীরা।